কাহিনীটি শুরু হচ্ছে ভারতের মহারাষ্ট্রের মুম্বাই শহর থেকে। এই শহরেরই এক উপশহর সান্তাক্রুজ, যেখানে পশ্চিম দিকের দত্তাত্রেয়া রোডে অবস্থিত একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের এক ফ্ল্যাটে বসবাস করতেন শাহ পরিবার। এই পরিবারের কর্তা ছিলেন কমলকান্ত শাহ, তার স্ত্রী কাজল শাহ, তাদের 2 সন্তান, এক 20 বছরের মেয়ে এবং 17 বছরের ছেলে, আর সঙ্গে ছিলেন কমলকান্তের বৃদ্ধা মা সারলা দেবী। কমলকান্ত শাহের নিজের গার্মেন্টস ব্যবসা ছিল, যা বেশ ভালোই চলছিল। পরিবারেও সবকিছু স্বাভাবিকভাবেই চলছিল। কমলকান্তের 3 বোন ছিল, যাদের মধ্যে একজনের বিয়ে হয়ে গিয়েছিল, তবে বাকিদের সম্পর্কে বিশেষ কিছু জানা যায় না। সময়টি ছিল 2022 সালের আগস্ট মাস। এই মাসেই হঠাৎ করেই পরিবারে এক বড় বিপর্যয় নেমে আসে। কমলকান্তের মা সারলা দেবীর শরীরটা খুব খারাপ হতে শুরু করে এবং কিছুদিনের মধ্যেই তার মৃত্যু হয়। তিনি প্রায় 10-15 দিন ধরে অসুস্থ ছিলেন। 29 জুলাই তার শরীরের অবস্থা খারাপ হতে শুরু করেছিল। তখন পরিবারের পক্ষ থেকে ফ্যামিলি ডাক্তারের সঙ্গে যোগাযোগ করা হয়, কিন্তু অবস্থার উন্নতি না হওয়ায় তাকে মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসা চলতে থাকলেও 13 আগস্টের দিন তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। হাসপাতালের রিপোর্ট অনুযায়ী তার মৃত্যু অর্গান ফেলিওরের কারণে ঘটেছিল। তাই পরিবারও এই মৃত্যুকে স্বাভাবিক বলে ধরে নেয়। তারা ভাবে বয়স হয়ে গিয়েছিল, অসুস্থতা ছিল, ফলে সবাই ধরে নেয় সেটাই মৃত্যুর কারণ। যথারীতি শেষকৃত্য সম্পন্ন হয় এবং জীবন আগের মতোই চলতে থাকে। কিন্তু এই পরিবারে বিপর্যয় এখানেই শেষ ছিল না। সারলা দেবীর মৃত্যুর কিছুদিন পর থেকেই কমলকান্ত শাহের শরীরও খারাপ হতে থাকে। প্রথমে তিনি এটিকে তেমন গুরুত্ব দেননি। তার পেটে ব্যথা শুরু হয়। তিনি ভেবেছিলেন হয়তো বাইরের খাবারের কারণে এমনটা হয়েছে। সাধারণ ঘরোয়া উপায়ে সুস্থ হওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু ধীরে ধীরে ব্যথা আরও তীব্র হতে থাকে। ঘরোয়া চিকিৎসা কাজ করছিল না। এরপর তিনি পরিবারের চিকিৎসকের পরামর্শ নেন। 24 আগস্টের দিন থেকে তার শরীর খারাপের লক্ষণগুলো প্রকট হতে থাকে। কয়েকদিন ওষুধ খাওয়ার পরও অবস্থার উন্নতি না হওয়ায় তার শরীরে আরও কিছু অদ্ভুত পরিবর্তন দেখা দেয়। পেটের ব্যথার পাশাপাশি হাঁটুর জোড়ায় ব্যথা হতে থাকে এবং চুল দ্রুত পড়তে শুরু করে। অবস্থা আরও খারাপ হওয়ার কারণে ফ্যামিলি ডাক্তার তাকে পরামর্শ দেন এটা কোনো বড় সমস্যা হতে পারে, তাই একটি ভালো হাসপাতালে গিয়ে সম্পূর্ণ শরীরের চেক আপ করানো দরকার। এরপর 28 আগস্ট কমলকান্ত মুম্বাইয়ের অন্ধেরির কৃতি কেয়ার হাসপাতাল পৌঁছান এবং সেখানে নিজের সমস্যার কথা জানান। চিকিৎসকরা তার শারীরিক অবস্থার গুরুত্ব বুঝতে পেরে তাকে হাসপাতালে ভর্তি করে নেন। সারলা দেবীর মৃত্যুর পর আত্মীয় স্বজনেরা এসে উপস্থিত হয়েছিলেন শাহ পরিবারে। তারাই কমলকান্তের শারীরিক অবস্থার দিকে নজর রাখছিলেন, চিকিৎসার ব্যবস্থা করছিলেন। পরিবারের সকলেই চিন্তিত ছিলেন। মাত্র কিছুদিন আগেই পরিবারে একজনের মৃত্যু ঘটেছে, এখন আবার কমলকান্তের শরীর এত খারাপ কেন? কমলকান্তের বাবা বহু বছর আগেই মারা গিয়েছিলেন। সেই থেকে পুরো সংসারের দায়িত্ব তিনিই সামলাচ্ছিলেন। বোনের বিয়ে দিয়েছিলেন, মায়ের দেখাশোনা করছিলেন। তিনি শুধু পরিবারের বড় ছেলে নন, মা বাবার পর পরিবারের একমাত্র ভরসাও ছিলেন। কৃতি কেয়ার হাসপাতালে ভর্তি হওয়ার পর কমলকান্তের চিকিৎসা শুরু হয়। একের পর এক শারীরিক পরীক্ষা করা হয়, পুরো শরীরের চেক আপ হয়, কিন্তু মেডিকেল রিপোর্টে কোনো গুরুতর অসুখের চিহ্ন পাওয়া যায় না। ডাক্তারদের কাছে বিষয়টি ধোঁয়াশায় ঢাকা ছিল। কমলকান্তের শরীরে সমস্যা তো স্পষ্ট, কিন্তু এর প্রকৃত কারণ কি সেটা জানা যাচ্ছিল না। এরপর 3 সেপ্টেম্বর আত্মীয়রা তাকে বম্বে হাসপাতালে স্থানান্তর করেন। সেখানেও বিভিন্ন পরীক্ষা করা হয়, তবে রিপোর্টে কিছু ধরা পড়ে না। তা সত্ত্বেও তারা চিকিৎসা চালিয়ে যান। ভাগ্যক্রমে এখানে ভর্তি থাকার পর ধীরে ধীরে তার অবস্থার উন্নতি হতে শুরু করে। কমলকান্ত কিছুদিনের মধ্যে এতটাই সুস্থ হয়ে ওঠেন যে তাকে হাসপাতাল থেকে ছুটি দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। পরিবারও স্বস্তির নিঃশ্বাস ফেলে। মা হারানোর শোক কাটিয়ে ওঠার আগেই পরিবারের সবাই তাকে নিয়ে উদ্বিগ্ন ছিল। এবার সবাই একটু স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করে। কিন্তু এটাই ছিল না গল্পের শেষ, বরং আরও বড় সংকট আসছিল ধীরে ধীরে। বাড়ি ফেরার মাত্র 2-3 দিনের মধ্যেই কমলকান্তের শারীরিক অবস্থা আবারও খারাপ হতে থাকে এবং এবার আগের চেয়েও গুরুতর। পরিবারের সদস্যরা আর দেরি না করে আবারও তাকে বম্বে হাসপাতালে নিয়ে যান। এবার চিকিৎসকরাও কিছুটা সন্দেহ করতে শুরু করেন। কেন রিপোর্টে কিছু ধরা পড়ছে না, অথচ বারবার তিনি অসুস্থ হয়ে পড়ছেন? ডাক্তারদের নজরে আরেকটি অদ্ভুত বিষয় আসে। তারা লক্ষ্য করেন যে কমলকান্তের মাথার চুল, দাড়ি ও গোঁফ একেবারেই বাড়ছে না। তারা সরাসরি জিজ্ঞাসা করেন, আপনি কি চুল দাড়ি কাটিয়েছেন? কমলকান্ত অবাক হয়ে জানান, না, আমি কিছু করিনি। তখনই তার মনে পড়ে প্রথম দিন যখন তার পেটে ব্যথা শুরু হয়েছিল,
সেই দিন থেকে প্রায় 2 সপ্তাহ হয়ে গেছে এবং এই পুরো সময়ে তার শরীরে কোনো নতুন চুলই গজায়নি। এবার ডাক্তাররা আর সময় নষ্ট করেন না। তারা একটি বিশেষ ব্লাড টেস্ট করানোর সিদ্ধান্ত নেন, হেভি মেটাল টেস্ট। টেস্ট করার পর 13 সেপ্টেম্বর পর্যন্ত রিপোর্ট হাতে আসে। ডাক্তাররা যখন সে রিপোর্ট পড়লেন তখন তাদের রীতিমতো শিউরে উঠতে হয়, কারণ কমলকান্তের শরীরে 2 ধরনের মারাত্মক বিষাক্ত ধাতব উপাদান পাওয়া যায়, আর্সেনিক ও থ্যালিয়াম। এই উপাদানগুলো শরীরে সামান্য পরিমাণে থাকতে পারে, কিন্তু তার ক্ষেত্রে পরিমাণ ছিল কয়েকশো গুণ বেশি। এই দেখে ডাক্তারদের পুরো টিম হতভম্ব হয়ে গেল, কারণ তাদের ক্যারিয়ারে কখনো এমন রিপোর্ট তারা দেখেননি। রিপোর্ট পড়ার পরেই ডাক্তাররা পুলিশকে খবর দেন এবং আজাদ ময়দান থানার পুলিশ হাসপাতালে আসে। ডাক্তাররা পুলিশকে জানান যে তাদের একজন রোগী, কমলকান্ত শাহ, যার মেডিকেল রিপোর্টে বিপজ্জনক মাত্রায় আর্সেনিক ও থ্যালিয়াম ধাতু পাওয়া গেছে। যদিও এই ধাতুগুলো স্বাভাবিকভাবেই শরীরে সামান্য পরিমাণে থাকে, কিন্তু এত বেশি মাত্রায় থাকা সম্ভব নয়। খাবার কিংবা পানীয়তেও সাধারণত এত উচ্চমাত্রার এই ধাতুগুলো পাওয়া যায় না। ডাক্তারদের সন্দেহ হয় কেউ ইচ্ছাকৃতভাবে কমলকান্তকে এই বিষ দিচ্ছিল। আর্সেনিক শরীরে প্রবেশ করলে অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গ ও ত্বকের ক্ষতি করে, হজম শক্তি দুর্বল হয়ে যায়, পেটে ব্যথা, ডায়রিয়া, মাথা ব্যথা হয়। অন্যদিকে থ্যালিয়াম শরীরে প্রবেশ করলে স্নায়ুতন্ত্রের কার্যক্ষমতা নষ্ট করে, জয়েন্টে ব্যথা হয়, মানসিক দুর্বলতা দেখা দেয়, এমনকি চুল পড়ে গিয়ে হেয়ার গ্রোথ বন্ধ হয়ে যায়। কমলকান্তের ক্ষেত্রেও এমনই লক্ষণ দেখা যাচ্ছিল। এই দুটি ধাতুই অত্যন্ত বিপজ্জনক, যা স্লো পয়জনের মতো কাজ করে। তখনও কমলকান্ত জীবিত ছিলেন। পুলিশ এইসব কথা শোনার পর হাসপাতাল থেকে ফিরে যায়। এরপর 18 সেপ্টেম্বর আস্তে আস্তে কমলকান্তেরও হাসপাতালে মৃত্যু হয়। ডাক্তাররা আবারও পুলিশকে খবর দেন, জানিয়ে দেন যে মাত্র 5 দিন আগেই যার বিষক্রিয়ার কথা পুলিশকে জানানো হয়েছিল সেই রোগী আর বেঁচে নেই। খবর শুনে পুলিশও হতবাক হয়ে যায়। আজাদ ময়দান থানায় আনুষ্ঠানিকভাবে এই রহস্যজনক মৃত্যুর মামলা রেকর্ড করা হয় এবং কমলকান্তের ময়নাতদন্ত করা হয়, এবং রিপোর্টেও একই তথ্য উঠে আসে। তার শরীরে আর্সেনিক ও থ্যালিয়ামের মাত্রা অস্বাভাবিকভাবে বেশি ছিল, যার কারণে তার অঙ্গ প্রত্যঙ্গ বিকল হয়ে মৃত্যু হয়। এরপর মামলা স্থানান্তরিত করা হয় সান্তাক্রুজ থানায়। পুলিশ এবার বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে নিতে শুরু করে। এই ধরনের হেভি মেটাল কম্পাউন্ড সাধারণ মানুষের নাগালের বাইরে থাকে। এগুলো কোনো দোকান, ল্যাব বা ক্লিনিকে খোলা বাজারে বিক্রি হয় না। শুধুমাত্র নির্দিষ্ট কোম্পানিগুলো সরকারি অনুমতি সাপেক্ষে এসব ধাতু কেনাবেচা করতে পারে। এজন্য সঠিক আইনি কাগজপত্রের প্রয়োজন হয়, যাতে উল্লেখ থাকে কোন কোম্পানি কি উদ্দেশ্যে এই ধাতু ব্যবহার করবে, কত পরিমাণ দরকার ইত্যাদি। তাই প্রশ্ন ওঠে, এই ধাতুগুলোকে বা কিভাবে পেল? আর কেউ যদি এগুলো ব্যবহার করে খুন করে, তাহলে সে কোথা থেকে সংগ্রহ করল? ডাক্তার ও পুলিশ কমলকান্তের পরিবারকেও পরামর্শ দেন পরিবারের অন্য সদস্যদেরও হেভি মেটাল টেস্ট করানো উচিত। কারণ হতে পারে শুধু কমলকান্ত নয়, পুরো পরিবারই কোনো ষড়যন্ত্রের লক্ষ্যবস্তু। এরপর পুলিশ তদন্ত শুরু করে এবং পরিবারের সবার সঙ্গে কথা বলতে শুরু করেন। ঠিক তখনই তদন্তে এক গুরুত্বপূর্ণ মোড় আসে। কমলকান্তের বোনেরা পুলিশকে জানায় যে মাত্র 1 মাস আগেই 13 আগস্টের দিন তাদের মা সরলা দেবীরও ঠিক একই উপসর্গ দেখা দিয়েছিল, পেট ব্যথা, জয়েন্টে ব্যথা, স্মৃতিভ্রংশ, বমি ইত্যাদি। মাত্র 10 দিনের মধ্যেই তারও অবস্থার অবনতি ঘটে এবং মৃত্যু হয়। এবার পুলিশের মনে সন্দেহ জাগে, তাহলে কি সরলা দেবীকেও খুন করা হয়েছিল? কমলকান্তের মতো তাকেও কি ধীরে ধীরে বিষ দেওয়া হয়েছিল? এই ধাতুগুলোর কোনো স্বাদ বা গন্ধ থাকে না। যদি কেউ পানীয়তে মিশিয়ে দেয়, তাহলে কেউ বুঝতে পারবে না, কারণ এগুলো সহজেই মিলিয়ে যায়। কমলকান্তের শরীরে যে লক্ষণগুলো দেখা গিয়েছিল, সরলা দেবীর ক্ষেত্রেও সেগুলোই দেখা গিয়েছিল। এর মানে তাকেও ধীরে ধীরে বিষ ব্যবহার করে হত্যা করা হয়েছে। বিষয়টি অত্যন্ত জটিল হয়ে পড়েছিল, তাই সান্তাক্রুজ থানার পরিবর্তে মামলাটি ক্রাইম ব্রাঞ্চকে স্থানান্তর করা হয়। এরপর ক্রাইম ব্রাঞ্চ তদন্ত শুরু করে, সমস্ত মেডিকেল রিপোর্ট ও পরিবারের বয়ান সংগ্রহ করে এবং সম্পূর্ণ ভিন্ন কৌশলে তদন্ত চালায়। প্রথমেই তারা কমলকান্তের পারিবারিক ইতিহাস ও অতীত খতিয়ে দেখে, তার জীবনে এমন কি ঘটনা ঘটেছিল যা হয়তো তার মৃত্যুর কারণের বিশেষ কোনো তথ্য দিতে পারে। জানা যায় কমলকান্ত মাত্র 10 বছর বয়সে তার বাবাকে হারিয়েছিলেন। তখন তার বোনেরা খুবই ছোট ছিল, তাই সংসারের সমস্ত দায়িত্ব তার কাঁধে চলে আসে। তিনি পড়াশোনা চালিয়ে যান, নিজের কঠোর পরিশ্রমে মুম্বাইতে একজন সফল গার্মেন্টস ব্যবসায়ী হয়ে ওঠেন এবং 2002 সালে তিনি কাজলের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।
কাজলের বাবা ছিলেন গুজরাতের সুরতের এক প্রভাবশালী শিল্পপতি, অর্থাৎ উভয় পক্ষই ধনী পরিবার থেকে এসেছিলেন। এরপর তাদের সংসারে দুটি সন্তান জন্মায়। ঘটনাস্থলের সময়কাল অনুযায়ী মেয়েটির বয়স ছিল 20 বছর আর ছেলের 17 বছর। তবে ছেলের কথা কোনো সংবাদ প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। তবে তাদের মেয়ে বাড়িতেই থাকত। এরপর পুলিশ কমলকান্তের কোম্পানির কর্মচারীদের এবং তার বন্ধুদের জিজ্ঞাসাবাদ করেন। ঠিক তখনই তার বোনেরা একটি গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করে। তারা জানায়, গত 2 বছর ধরে কমলকান্ত তার দাম্পত্য জীবন নিয়ে ভীষণভাবে অশান্তিতে ছিলেন। তার স্ত্রী কাজলের সঙ্গে সম্পর্ক একদমই ভালো যাচ্ছিল না। কাজল ছোটখাটো বিষয়েও রেগে যেতেন এবং তার শাশুড়ি অর্থাৎ সরলা দেবীর সঙ্গেও তার সম্পর্ক একেবারেই ভালো ছিল না। তখন মে 2021 সালে কাজল রাগ করে বাড়ি ছেড়ে চলে যান এবং মেয়েকে নিয়ে বাবার বাড়িতে থাকতে শুরু করেন। 4-5 মাস তিনি সেখানেই ছিলেন। এরপর অক্টোবর 2021-এ তিনি মুম্বাই ফিরে আসেন, কিন্তু স্বামীর বাড়িতে না গিয়ে ঢিলে পারলে এলাকায় একটি ভাড়া ফ্ল্যাট নেন এবং সেখানে মেয়েকে নিয়ে বসবাস শুরু করেন। এবং সেই মাসেই তিনি একবার কমলকান্তের বাড়িতে আসেন নিজের সমস্ত গয়না এবং মূল্যবান সামগ্রী নেওয়ার জন্য। সবকিছু নিয়ে সে আবারও ভাড়া ফ্ল্যাটে ফিরে যান। উভয় পরিবারই তাকে বোঝানোর চেষ্টা করেন সে এত রাগ করছে কেন। তারা বোঝায় তাকে স্বামীর কাছে ফিরে যাওয়া উচিত। কমলকান্ত নিজেও চেয়েছিলেন সব ভুলে একসঙ্গে সংসার করা। এইভাবে দীর্ঘদিন বোঝানোর পর মে 2022-এ অবশেষে কাজল রাজি হয়ে যায়। তিনি বলেন তিনি শুধুমাত্র সন্তানদের ভবিষ্যতের কথা ভেবেই ফিরে আসছেন, কারণ মা বাবা একসঙ্গে থাকলে তবেই সন্তানদের সঠিকভাবে মানুষ করা সম্ভব। তবে তিনি বাড়ি ফিরে আসার জন্য কয়েকটি শর্ত দেন। সে জানায় কমলকান্ত তার থেকে দূরে থাকবে, কোনোভাবেই তার ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করবে না। তিনি যা ইচ্ছা করবেন, যেখানে ইচ্ছা যাবেন, যার সঙ্গে খুশি কথা বলবেন এবং পরিবারে কেউ এতে বাধা দেবে না। প্রতি মাসে কমলকান্তকে তাকে 2 লক্ষ টাকাও দিতে হবে। পরিবার ও স্বামী সব শর্ত মেনে নেয়। এরপর জুন 2022-এ কাজল বাড়ি ফিরে আসে। তবে ফিরে আসার পর তিনি শুধুমাত্র নিজের এবং মেয়ের জন্য রান্না করতেন, কিন্তু বাড়ির অন্য কারো সঙ্গে কোনো সম্পর্ক রাখতেন না। কাজল প্রথমে তার শাশুড়ি সরলা দেবীর সঙ্গে প্রচণ্ড ঝগড়া করত, কিন্তু কিছুদিন পর আচমকাই তার ব্যবহারে পরিবর্তন আসে। সে আচমকা স্বামী কমলকান্তের প্রতি ভালো ব্যবহার করতে শুরু করে, সম্মান দিয়ে কথা বলতে থাকে, বাড়ির সবার জন্য রান্না করেন, এমনকি নিজে হাতে পরিবেশনও করত। সাধারণত বাড়ির গৃহপরিচারিকা সরলা দেবীর জন্য 1 গ্লাস গরম দুধ ও পানি এনে দিত, কিন্তু কাজল হঠাৎ করেই এই দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নেয়। এখন কমলকান্তের বোনদের সন্দেহ হয়, কারণ কাজলের হাতে সমস্ত দায়িত্ব আসার পর থেকেই তাদের মা ও ভাই অসুস্থ হয়ে পড়েছিলেন। 3 আগস্ট সরলা দেবী হাসপাতালে ভর্তি হন এবং 13 আগস্ট তিনি মারা যান। এরপর 24 আগস্ট থেকে কমলকান্ত অসুস্থ হয়ে পড়েন এবং 18 সেপ্টেম্বর তারও মৃত্যু হয়। তবে কমলকান্তের মৃত্যুর ক্ষেত্রে সরাসরি প্রমাণ পাওয়া যায় যে তাকে বিষ দেওয়া হয়েছিল। তাই বোনেরা সরাসরি কাজলের ওপর সন্দেহ প্রকাশ করে। এই সমস্ত তথ্য জানার পর পুলিশ কাজলের পুরো অতীত খতিয়ে দেখতে শুরু করেন। সে কার কার সঙ্গে যোগাযোগ রাখে, ফোনে কাদের সঙ্গে কথা হয়, কাদের সঙ্গে দেখা করে, এবং তার কল রেকর্ডও বের করা হয়। যখন পুলিশ পরিবারের সদস্যদের রক্ত পরীক্ষা করানোর পরামর্শ দেয়, তখন কাজল প্রথমে রাজি হয়নি। পরে অনেক চাপে 10 দিন পর টেস্ট করায়, আর রিপোর্টে দেখা যায় তার শরীরেও বিষের উপস্থিতি রয়েছে, তবে খুবই কম মাত্রায়। এরপর পুলিশ কাজলের কল রেকর্ড যাচাই করতে গিয়ে একটি বিশেষ নম্বর খুঁজে পায়, যেটার সঙ্গে কাজলের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। ফোনে তাদের অনেক কথা হতো, বারবার চ্যাটিং হতো। একই নম্বর কমলকান্তের ফোনেও পাওয়া যায় এবং সেই নম্বরটি হিতেশ জৈন নামে সেভ ছিল। পরিবারের লোকজন জানান, হিতেশ জৈন কমলকান্তের ছোটবেলার বন্ধু। তারা একসঙ্গে স্কুল কলেজে পড়েছেন, খেলাধুলা করেছেন, ব্যবসাতেও একই ক্ষেত্রে ছিলেন। কমলকান্তের বোনেরাও তাকে ভাইয়ের মতোই মানত। হিতেশের নম্বর কমলকান্তের ফোনে থাকা স্বাভাবিক ছিল, এমনকি কাজলের ফোনেও থাকতেই পারে। কিন্তু প্রশ্ন ছিল, কাজল ও হিতেশের মধ্যে এত ঘনিষ্ঠ কথাবার্তা কেন? তাই পুলিশ সন্দেহ করতে শুরু করেন এবং অবশেষে 1 ডিসেম্বর কাজলকে আটক করা হয়। তবে হিতেশ তখনও পুলিশের নাগালের বাইরে ছিল, সে কোথাও পালিয়ে গিয়েছিল। তাই পুলিশ সর্বশক্তি লাগিয়ে তাকে খুঁজতে শুরু করে। অন্যদিকে পুলিশ কাজলকে করা জিজ্ঞাসাবাদ করতে থাকে। অবশেষে কাজল স্বীকার করেন যে সে হিতেশকে ভালোবাসত। সে জানায়, স্বামীর সঙ্গে যখন তার সম্পর্ক খারাপ হতে শুরু করেছিল, তখন হিতেশ তার প্রতি বিশেষ মনোযোগ দিত। সে তাকে সান্ত্বনা দিত,
তার সঙ্গে হাসি ঠাট্টা করত, ফলে ধীরে ধীরে তাদের বন্ধুত্ব আরও গভীর হয়। যখনই কমলকান্তের সঙ্গে কাজলের ঝগড়া হতো, সে হিতেশের কাছে গিয়ে স্বামীর সম্পর্কে অভিযোগ করত। এইভাবে ধীরে ধীরে তারা একে অপরের খুব কাছের মানুষ হয়ে ওঠে। একসময় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তারা একে অপরের সঙ্গে একান্তে সময় কাটাতে শুরু করে। এই সম্পর্ক বহুদিন ধরেই চলছিল, কিন্তু প্রায় 2 বছর আগে কমলকান্ত সত্যিটা ধরে ফেলেন। তিনি হিতেশ ও কাজলকে আপত্তিকর অবস্থায় দেখতে পান। এরপর থেকেই স্বামী স্ত্রীর সম্পর্ক আরও খারাপ হতে থাকে। কাজল চাইলেই কমলকান্তকে ডিভোর্স দিতে পারত। কমলকান্ত এতে রাজি হয়ে যেতেন, তবে ডিভোর্স দিলে কাজল কিছুই পেত না। যে 2 লক্ষ টাকা প্রতি মাসে কমলকান্ত তাকে দিচ্ছিলেন, সেটাও বন্ধ হয়ে যেত। কমলকান্তের কোটি কোটি টাকার সম্পত্তি ও কোম্পানির শেয়ার থেকে সে কোনো ভাগ পেত না। ওর কোম্পানিতে লাখ লাখ টাকার ইন্স্যুরেন্স করানো আছে, যেখানে শাশুড়িমা সরলা দেবী, স্বামী কমলকান্ত এবং স্ত্রী কাজলের নাম ছিল। সেখান থেকেও সে কিছুই পেত না। তাই এখানে কাজল ও হিতেশ অন্য পরিকল্পনা করে। তারা ভাবে কমলকান্তকে সরিয়ে দিলে সব সম্পত্তি তার হাতে চলে আসবে, কিন্তু বাধা ছিল সরলা দেবীও। তাই তাকেও সরিয়ে দিতে হবে। তবে খুনের ঘটনা যেন দুর্ঘটনা বা স্বাভাবিক মৃত্যু মনে হয়। হিতেশ ও কাজলের ষড়যন্ত্রে জড়িয়ে পড়ে। এবার তাদের দরকার ছিল এমন একটি উপায় যাতে খুন ধরা না পড়ে। তাই হিতেশ ইন্টারনেট ঘেঁটে খুনের পরিকল্পনা তৈরি করতে থাকে। তাদের ষড়যন্ত্র শুরু হয় ঠিক তখনই যখন কাজল স্বামীর বাড়ি ছেড়ে বাপের বাড়িতে চলে গিয়েছিল। সেখানে থাকাকালীন সে সারাদিন নির্ভয়ে হিতেশের সঙ্গে ফোনে ও চ্যাটিংয়ে সময় কাটাত। এই সময়েই তারা পরিকল্পনা করে যে স্লো পয়জন ব্যবহার করেই খুন করা হবে, এবং এজন্য তারা বেছে নেয় আর্সেনিক ও থ্যালিয়ামকে। কিন্তু বড় প্রশ্ন ছিল, তারা এগুলো সংগ্রহ করবে কিভাবে? কারণ এগুলো সাধারণ বাজারে পাওয়া যায় না। তাই হিতেশ একটি ফেক কোম্পানি তৈরি করে, যেখানে সে মিথ্যা দাবি করেন যে তার প্রোডাক্ট তৈরির জন্য এই ধাতব যৌগগুলোর দরকার। সে শুধুমাত্র নমুনা হিসাবে কিছু পরিমাণে চেয়েছিল, যাতে সন্দেহ না হয়। এরপর বাইকুলার এক ডিলারের কাছ থেকে আর্সেনিক কেনে এবং পাঞ্জাব থেকে থ্যালিয়াম অর্ডার করে, এবং সেগুলো তার বাড়িতে পৌঁছে দেওয়া হয়। এদিকে কাজল পরিকল্পনা অনুযায়ী বাপের বাড়ি ছেড়ে মুম্বাই ফিরে আসে এবং স্বামীর বাড়িতে না উঠে একটি ভাড়ার ফ্ল্যাটে থাকতে শুরু করে। কারণ যদি সে বাড়িতে থাকে, তাহলে পরিবারের সদস্যরা তাকে স্বামীর কাছে ফেরার জন্য চাপ দিত। এ সময় কাজল ও হিতেশ প্রায় হোটেলে গোপনে দেখা করত। সেখানেই হিতেশ কাজলকে আর্সেনিক ও থ্যালিয়াম সরবরাহ করে। পরিকল্পনার পরবর্তী ধাপ ছিল কাজলকে আবার স্বামীর বাড়িতে ফিরে যেতে হবে, যেন সে সরাসরি তাকে বিষ দিতে পারে এবং সব সম্পত্তির মালিক হতে পারে। এরপর তারা বিয়ে করবে এবং একসঙ্গে থাকবে। ঠিক পরিকল্পনা অনুযায়ী কাজল বাড়ি ফিরে যায় এবং ধীরে ধীরে সরলা দেবী ও কমলকান্তকে বিষ দেওয়া শুরু করে। কাজলের একটা বড় সমস্যা ছিল, যদি সে খাবারের মধ্যে বিষ মেশায়, তাহলে সেটা শুধু কমলকান্ত বা সরলা দেবী নয়, অন্যরাও খেয়ে ফেলতে পারে। তাই সে নিজেই খাবার পরিবেশন করার দায়িত্ব নেয়। পরিবারের গৃহপরিচারিকা সাধারণত খাবার প্লেটে তুলে রাখতেন, কিন্তু কাজল ইচ্ছা করে তাকে অন্য কাজে ব্যস্ত রেখে নিজে খাবার পরিবেশন করত এবং সুযোগ বুঝে খাবারের মধ্যে আস্তে আস্তে বিষ মেশাতে থাকত। যেহেতু সরলা দেবী বয়স্ক, দুর্বল ও অসুস্থ ছিলেন, তাই তার শরীরে বিষ দ্রুত কাজ করতে শুরু করে। ফলে তিনি প্রথমে মারা যান। এরপর একই কৌশলে কমলকান্তের খাবারেও বিষ মেশানো হয়। যখন পুলিশ পরিবারের সদস্যদের ব্লাড টেস্ট করাতে বলেছিল, তখন কাজল প্রথমে রাজি হয়নি। কারণ তখন বাড়িতে অনেক আত্মীয় স্বজন উপস্থিত ছিল। যদি সে নিজে কিছু মাত্রায় বিষ গ্রহণ না করত, তাহলে সন্দেহ আরও বেড়ে যেত। তাই সে 10 দিন পর ব্লাড টেস্ট করায়, যাতে সে নিজেও কিছু মাত্রায় বিষ গ্রহণ করতে পারে এবং সন্দেহ দূর করতে পারে। কমলকান্তের বোনের মতে, তার ভাই সবসময় স্ত্রীকে সাহায্য করতেন, ব্যবসাতেও জায়গা দিয়েছিলেন। কাজল পেইন্টিং করতে ভালোবাসত। কমলকান্ত চেয়েছিলেন তার স্ত্রী যাতে শিল্পের মাধ্যমে নিজের ক্যারিয়ার গড়তে পারে। এজন্য তিনি কাজলের পেইন্টিং প্রদর্শনের ব্যবস্থা করেন, তার জন্য ভিজিটিং কার্ড প্রিন্ট করান। কিন্তু কাজল যখন এই কার্ডগুলো দেখে, সে প্রচণ্ড রেগে যায় এবং সব কার্ড কমলকান্তের মুখের ওপর ছুঁড়ে ফেলে দেয়। মা ও স্বামীর মৃত্যুর পর কোম্পানির মালিকানা একমাত্র কাজলের হাতেই চলে যায়। সম্পত্তি, বীমা সবকিছুতেই তার নাম ছিল। পরিকল্পনা সফল হলে সে সবকিছু একাই পেয়ে যেত। এরপর 1 ডিসেম্বর পুলিশ হিতেশ জেনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। সে তখন নাসিক হাইওয়ের কাছে ছিল। ধরা পড়ার পর সে পুলিশের সামনে একটি মিথ্যা গল্প সাজায়। সে দাবি করে কিছু লোক তাকে অপহরণ করেছিল,
এবং মারধর করে এখানে ফেলে রেখে গেছে। পুলিশ দেখে সে তার মোবাইল ফোন নাসিক হাইওয়ের পাশেই ফেলে দিয়েছিল, যেন কোনো ডিজিটাল প্রমাণ না থাকে। তবে পুলিশ তার মোবাইল ও ল্যাপটপে ডিলিট হওয়া সার্চ হিস্ট্রি পুনরুদ্ধার করে। এতে দেখা যায় সে 105 বার আর্সেনিক এবং 156 বার থ্যালিয়াম বিষ সম্পর্কে খোঁজ করেছে। হিতেশ ও কাজলের চ্যাটিং বিশ্লেষণ করে আরও একটি ভয়ঙ্কর তথ্য সামনে আসে। তারা হাসপাতালে থাকা অবস্থাতেও কমলকান্তকে বিষ দেওয়ার পরিকল্পনা করেছিল, কিন্তু সুযোগ পায়নি। এছাড়া পুলিশ বিভিন্ন হোটেলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে, যেখানে হিতেশ ও কাজল একাধিকবার একসঙ্গে দেখা গেছে। এবার পুলিশের কাছে পুরো অপরাধের মোটিভ, কৌশল এবং অপরাধীদের স্বীকারোক্তি সবকিছুই ছিল। তাই অভিযুক্তদের গ্রেপ্তার করা হয় এবং যত প্রমাণ ছিল সব আদালতে তাদের বিরুদ্ধে পেশ করে। এরপর মে 2024-এ বিচার শুরু হয়। কাজল আদালতে জামিনের জন্য আবেদন করে, তবে আদালত দেখে হোটেলের সিসিটিভি ফুটেজে কাজল ও হিতেশ একসঙ্গে ছিল। হিতেশের ফোন ও ল্যাপটপে বিষ সংক্রান্ত সার্চ ইতিহাস পাওয়া গেছে। যে বিষ কমলকান্তের শরীরে পাওয়া গেছে সেটাই হিতেশ অনলাইনে খুঁজেছিল। কাজল আচমকা পরিবারের প্রতি যত্নবান হয়ে ওঠে, রান্না করে খাবার পরিবেশন করতে শুরু করে। এই প্রমাণের ভিত্তিতে আদালত কাজলের জামিন আবেদন বাতিল করে। এরপর সেপ্টেম্বর 2024-এ কাজল আবারও সেশন কোর্টে জামিনের আবেদন করে, কিন্তু এবার পুলিশের অসুবিধা হয়, কারণ তাদের কাছে সরাসরি কোনো প্রমাণ ছিল না যে কাজল খাবারে বিষ মিশিয়েছিল। 75 জন সাক্ষীর বক্তব্য থাকলেও কেউই কাজলকে বিষ মেশাতে দেখেনি। পুলিশও কাজলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে দেরি করেছিল। এদিকে কমলকান্তের বোন আদালতে বলেন, মায়ের মৃত্যুর পর কাজল একটুও বিচলিত হয়নি। কমলকান্ত অসুস্থ হওয়ার পর সে সম্পত্তি ও বীমার কাগজপত্র সম্পর্কে খোঁজ নিতে থাকে। সে জানতে চাইত কমলকান্ত কোথায় এই নথিগুলো রেখেছে। অন্যদিকে কাজল আদালতে দাবি করে তার বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে, তার কাছ থেকে কোনো বিষ উদ্ধার করা হয়নি। তার বিরুদ্ধে মামলা করতে পুলিশ অনেক সময় নিয়েছে। সে একজন মা, তার সন্তানদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। দীর্ঘ শুনানি শেষে 18 সেপ্টেম্বর 2024-এ আদালত কাজলকে জামিনে মুক্তি দেয়। তবে হিতেশ এখনও জেলে বন্দী। পৃথিবীতে এমন অনেক ঘটনা ঘটে যেখানে ধনী স্বামীর স্ত্রী পরকীয়ায় জড়িয়ে পড়ে এবং প্রেমিকের সঙ্গে মিলে তার সম্পত্তি দখল করতে চায়। অনেক সময় তারা সফল হয় না, না স্ত্রী না প্রেমিক, বরং শেষ পর্যন্ত ধরা পড়ে যায়। এরকম গল্প আমাদের চ্যানেলেও রয়েছে, আপনি চাইলে সেগুলো দেখতে পারেন। আর এই গল্পটি এখানেই শেষ। আপনার যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট করুন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।